আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আর কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ইস্যুতে দলীয় মনোভাব জানাতেই মূলত এই বৈঠকে গিয়েছে দলটি। দলের নেতারা জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এমন বার্তাও দেওয়া হবে। এছাড়া সংস্কারের বিষয়ে সরকার আসলে কি চাইছে, কি বিষয়ে আপাতত ঐক্যমত্য দরকার সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে বিএনপির তরফে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের আরও খবর জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বিএনপির প্রতিনিধি দল কি যমুনায় পৌঁছেছেন কিনা জানাবেন, আর জানাবেন যে মির্জা ফখরুল ছাড়া দলে আর কে কে আছেন? আসলে এইখানে আমরা প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার সামনে রয়েছে, সাংবাদিকরা রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। এখানে মূলত বিষয় হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং এটি আগেই নির্ধারিত এবং বিএনপির পক্ষ থেকে এই সময়টি চাওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তারা কিন্তু এসেছেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকের অংশগ্রহণের জন্য প্রতিনিধিদের দুজন কিন্তু প্রবেশ করেছেন যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলেই এই বৈঠকটি হয়তো অনুষ্ঠিত হবে এবং বৈঠকটি শুরু হবে। মূলত একটি নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ আগামী নির্বাচন কবে নাগাদ হবে সেই বিষয়ে একটি রোডম্যাপ জানতে চাওয়ার কথা বলা হচ্ছে। এবং গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠক সূত্রে যতটুকু জানা গেছে যে বিএনপি মূলত ডক্টর ইউনূসের সাথে এই আলাপে যে আগামী নির্বাচন কবে নাগাদ হচ্ছে বা নির্বাচনের প্রস্তুতিটা কোন জায়গায় রয়েছে সেই বিষয়গুলো যেমন অবহিত করবে, তেমনি পাশাপাশি অবহিত করবে যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর কি অবস্থা এবং সেগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইবে। পাশাপাশি আরও একটি বিষয় যে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে বলা হচ্ছিল বিভিন্ন সময় ধরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে, সেই ফ্যাসিবাদের দোসরদেরকে বিভিন্ন পদায়নের জায়গাগুলো থেকে সরিয়ে যারা এত বছর ধরে পদোন্নতি পায় নাই তাদের পদোন্নতির কথা যে সুপারিশ করা হয়েছে সেই বিষয়গুলো কতটা অগ্রগতি হয়েছে এবং একটি নির্বাচনের জন্য আসলে কতটা প্রস্তুত হয়েছে সব ব্যবস্থা এবং নির্বাচন কমিশন আসলে কি কাজ করছে, সব মিলিয়ে এই বিষয়গুলো নিয়েই আসলে বৈঠকে আলোচনা করা হবে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখতে পাচ্ছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছেন এবং তিনি উপস্থিত হয়েছেন, সম্ভবত তিনি প্রবেশ করছেন যমুনায় এবং সেই প্রবেশের মধ্য দিয়েই হয়তো এই বৈঠকটি শুরু হবে। তো আমরা মোটামুটি এখন যেই অবস্থাতে আছি যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটির অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই, কারণ উপদেষ্টারাও প্রবেশ করেছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন এবং দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। তো সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকের বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে। যমুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। 3 দফায় 151.5 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ ও উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছে সামরিক বাহিনীর সদস্যরা। সকালে ঢাকা সেনানিবাসে মিয়ানমার থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে প্রেরিত উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান জানান, ভূমিকম্পের পর বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করে। এ সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল দল 885 জনকে চিকিৎসা দেন। উদ্ধার কাজে অংশ নেওয়া সদস্যদের হাতে এ সময় সম্মাননা তুলে দেওয়া হয়।
বোতলজাত ও খোলা সয়াবিনের দাম বৃদ্ধির ঘোষণা এসেছে। বাজার পরিস্থিতি দেখার জন্য এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, সয়াবিনের কিরকম দাম দেখতে পাচ্ছেন আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি এই বিষয়ে জানাবেন আমাদের। তেলের সরবরাহ ঈদের পরে কিন্তু আবার তেলের সরবরাহ যে সংকট তৈরি হয়েছিল সেটি অনেকটাই কেটে গেছে গতকালকে দাম বাড়ানোর পরে। যদিও গতকালকে বন্ধ ছিল, যার কারণে এখনও বাজারে সরবরাহ স্বাভাবিক হয় নাই, তবে দাম বাড়ানোর সাথে সাথে কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমাদেরকে এখানে যারা খুচরা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি রমজানের আগেও কিন্তু হঠাৎ করেই কিন্তু বোতলজাত এবং তরলকৃত তেলের সংকট কিন্তু দেখা যায়, যার কারণে যে সয়াবিন তেল সেটির দাম কিন্তু বৃদ্ধি পায়। একে একে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পায়, সেই সাথে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পায়। এরপরে কিন্তু বাজারে প্রথম দফায় দাম বৃদ্ধির পরেও কিন্তু বাজারে সংকট তৈরি হয়। পুরো রমজান মাস আমরা তেলের যে সংকট সেটি কিন্তু আমরা দেখেছি। রমজানের একবারে ডিসেম্বরের 14 তারিখে এসে সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়, সে সময় দাম বাড়িয়ে 174 টাকা করা হয়। এরপরে কিন্তু আবার ঈদের পরে আবার সেই সয়াবিন তেলের সংকট তৈরি হয়, সে 14 টাকা লিটারে বাড়ানোর পর প্রায় এখন বাজারে কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গতকাল বন্ধের দিন থাকায় এখনও খুচরা বাজারে কিন্তু সেই স্বাভাবিকটা হয় নাই বলে আমাদেরকে খুচরা ব্যবসায়ী তারা জানিয়েছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম যে আসলে তারা যেটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রকম দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তেলের বাজার এবং মুঠো কয়েকটি পণ্য তেলের বাজার এবং চালের বাজার অনেকটাই কিন্তু অস্থিরতা মাঝে মাঝে তৈরি হয়েছে। সেই অস্থিরতাকে কাটিয়ে তুলতে কিন্তু ব্যবসায়ীদের পক্ষে যে তৈরি হয়েছে, ব্যবসায়ীদের পক্ষে তেলের যে সংকট তৈরি হয়েছে এবং তেলের বাজারে যে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সাধারণ ভোক্তারা যেটি বলছিলেন যে সাধারণ ভোক্তাদের নজর না দিয়ে এই তেলের দাম বৃদ্ধি এবং এই তেলের দাম বৃদ্ধি না করে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা যায় সেটি কিন্তু সাধারণ ভোক্তারা দাবি জানিয়েছেন। এই ছিল তেলের বাজার নিয়ে সবশেষ। ধন্যবাদ আপনাকে। জানছিলাম সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির খবর। সুনামগঞ্জ ও উজানে আগামী এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগাম বন্যায় আশঙ্কায় ডিসি, ইউএনও সহ সকল কর্মকর্তার ছুটি বাতিল, কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে কৃষকরা বলছেন ঋণ করে ফসল করেছেন, বন্যা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। সুনামগঞ্জের দেয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে এবছর 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ মৌসুমের শুরু থেকে মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেও কোনো রকম বৃষ্টি ও আগাম বন্যা না থাকায় অনেকটা নির্বিঘ্নে জমির ধান কাটতে শুরু করেছে চাষিরা। তবে আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের দেয়া পূর্বাভাস কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। পূর্বাভাসে বলা হয় আগামী 18 এপ্রিল থেকে এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতের উজানের, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষকরা বলছেন ভারী বৃষ্টিপাতের খবর আতঙ্কের। পানি যদি আয় তাহলে তো খাসা ধান কাটতে আনা সম্ভবই না। এখন যদি এটা মনে হরণ নষ্ট হয় তাই আমরা বাচ্চা লইয়া অসহায় পড়ে যাব। 7-8 দিনের ভিতরে ধানটা ফাঁকি দিব, তাইলে আমরা 7-8 দিন সময় যদি হয় তাহলে মনে করেন যে আমরা ফসলটা গড়ে উঠাইতে পারবো। যারা কর্তৃপক্ষ আছেন তার কাছে আমরা জোরদার দাবি এটাই, আমরা এই বেরিবানটা দেখার লাগে, খেয়াল করার লাগে। পাবো বলছে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাবে, তবে ফসলের ক্ষতির সংখ্যা কম। 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে, তো সেক্ষেত্রে নদী পানি বৃদ্ধি পেতে পারে। এই জন্য আমরা কৃষকদের সতর্ক করে দিতে যাচ্ছি যেন তারা যে পাকা ধান আছে সেগুলো যেন কেটে ফেলে। আগাম বৃষ্টিপাতের আভাস থাকায় পাকা ধান কাটতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। সেই সাথে জেলা প্রশাসন ও কৃষি অফিস সহ সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছি যেন তারা বাচ্চা সংরক্ষণ করে, কেউ যেন কোনো দুর্বৃত্ত যাতে বাদ কেটে দিতে না পারে। এবং আমরা আপনাদের মাধ্যমে কৃষক এবং আপনাদের সবাইকে আমরা আহ্বান জানিয়েছি, যদি এই রকম কোনো ঘটনা ঘটে, কেউ বাদ কেটে দিতে চেষ্টা করে, তাহলে আমাদের জানাবেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
এনটিভি নিউজ ডেস্ক। ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রংপুর মহানগরীতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা। দুপুর 1টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রংপুর চেম্বার অফ কমার্স, জেলা ও মহানগর দোকান মালিক সমিতি। সকাল থেকে রংপুর মহানগরীর দোকানপাটগুলো বন্ধ রয়েছে। জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। গাজায় গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিনি নিয়ে রাষ্ট্র গঠন ও ইসরায়েলি পণ্য বর্জন করার ঘোষণা দেন রংপুরের ব্যবসায়ীরা। দাবা খেলাকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার প্রয়োজন মনে করছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর। দাবাকে পেশাদার খেলা হিসেবে পরিচয় করিয়ে দিতে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে আহ্বান জানিয়েছেন অর্থাভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ না নিতে পারা মনন। রিপোর্ট কুশল ইয়াসিরের। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার রেকর্ড ভাঙা মনন রেজা নীর প্রস্তুত হচ্ছেন এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্টের জন্য। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে এবারের আসর। মননের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া। আন্তর্জাতিক আসরে যত বেশি অংশ নেবেন ততই সম্ভাবনা বাড়তে থাকবে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এগিয়ে যেতে বাধা। গত ফেব্রুয়ারিতে মন্টেনিগ্রোতে বিশ্ব জুনিয়র দাবায় অংশ নিতে পারেননি, তবে এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্টে খেলার সুযোগ কাজে লাগাতে চান তিনি। রিসেন্টলি আমি যেমন মোটামুটি ভালোই খেলছি, যেমন আমার রেটিং আগে ধরেন 2024 সালে আমার রেটিং ছিল 2285। দেন থাইল্যান্ডে একটা টুর্নামেন্ট ছিল, ওইদিকে আমি খুবই ভালো খেলার পরে আমার কনফিডেন্সটা বুস্ট আপ হয়। তো এটার পর থেকে আমি মোটামুটি ভালো খেলছি, যেমন আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, ইয়ংগেস্ট ইন্টারন্যাশনাল মাস্টার হই। এখন দেখি কি করা যায়, আরও চেষ্টা করব। পৃষ্ঠপোষকতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাত্র 14 বছর বয়সে আন্তর্জাতিক মাস্টারের যোগ্যতা অর্জন করা এই দাবারু। যে গ্র্যান্ড মাস্টার আছে 5 জন, তাদের যদি সেরকম ফ্যাসিলিটি দেওয়া হয় তখন আমি আশা করি যে স্কুলের যারা স্টুডেন্ট আছে তারাও অনুপ্রাণিত হবে। দাবার মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে চেনানোর এই যাত্রায় সফল হতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে আহ্বান মননের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।